হ্যালো বন্ধুরা, শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আজকেও আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকের এই ভিডিওতে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন হবে মার্চ ফার্স্ট উইকের। এখনও পর্যন্ত আমি যে কটা ক্লাস নিয়েছি সেই ক্লাসের মধ্যে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষায় আসতে পারে ওগুলো রিভিশনও এই ক্লাসে হবে। প্লাস আমি এই সপ্তাহে যে কদিন ক্লাস নিতে পারিনি, শিবরাত্রি ছিল, আরও কিছু আমাদের পার্সোনাল প্রবলেম ছিল, তো সেই জন্য ক্লাস নেওয়া হয়নি। তো সেই ক্লাসের প্রশ্নগুলোও এখানে আমি নিয়ে এসেছি। আর এই ক্লাসের শেষে নেক্সট উইক থেকে একদম ফিক্সড টাইমে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ক্লাস আসবে, উইকলি ক্লাস আসবে, প্লাস মক টেস্ট থাকবে। তো সেই নিয়ে কখন কি ক্লাস থাকবে, কখন মক টেস্ট থাকবে, কীভাবে দিতে পারবে, এই ভিডিওর লাস্টে আমি সব ডিসকাস করছি। প্রথমে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আগে আলোচনা করে নিই। নামাস্তে স্কিম কাদের জন্য চালু করা হয়েছে? রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট নামাস্তে স্কিম চালু করেছে স্যানিটেশন কর্মীদের জন্য। স্যানিটেশন কর্মী মানে যারা বিভিন্ন সোয়ার আছে, সোয়ার মানে ম্যানহোলগুলো আছে, ড্রেন আছে, যারা এইসব পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করে তাদের জন্য এই স্কিমটা চালু করা হয়েছে। এই স্কিমের মধ্যে তাদেরকে, এই স্যানিটেশন কর্মীদেরকে একটা আইডি প্রোভাইড করা হবে, নামাস্তে আইডি। তারপর স্কিল ট্রেনিং দেওয়া হবে, ওদের স্মার্ট যে ইকুইপমেন্ট সেগুলো কেনার জন্য লোন দেওয়া হবে, তারপর ওদেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে। তো এই আরও নানান কিছু ফ্যাসিলিটিস আছে। তো এক কথায় নামাস্তে স্কিম কাদের জন্য চালু করা হয়েছে? স্যানিটেশন কর্মীদের জন্য। আর কে চালু করেছে? আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কম্প্রিহেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করেছে? রিসেন্টলি প্রধানমন্ত্রী অনেক স্টেটে গিয়ে ক্যাম্পেন করছে, প্লাস কিছু ভাইটাল ভাইটাল প্রজেক্ট লঞ্চ করছে। তো রিসেন্টলি প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরে গেছিলো। তো এই কম্প্রিহেন্সিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা জম্মু কাশ্মীরে লঞ্চ করেছে। অটল পেনশন যোজনা, মানে আগের প্রশ্নের সঙ্গে কিছু সম্পর্কিত স্ট্যাটিক জিকে, এগুলো খুব পরীক্ষায় আসে। অটল পেনশন যোজনা এটা কবে চালু করা হয়েছিল? 2015 সালে। আয়ুষ্মান ভারত যোজনা খুব ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ একটা স্কিম। এই আয়ুষ্মান ভারতের আন্ডারে প্রত্যেক ফ্যামিলিকে 5 লাখ করে হেলথ কভার দেওয়া হয়, মানে এটা একটা হেলথ ইন্স্যুরেন্সের স্কিম। 2018 সালে চালু হয়েছিল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, গ্যাসের কানেকশন, এটাও একটা ফ্ল্যাগশিপ স্কিম। 2016 সালে চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী জনধন যোজনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড, এটা 2014 সালে চালু করা হয়েছিল। অগ্নিবীর প্রকল্প, এটা নিয়ে খুব আন্দোলন হয়েছিল, খুব চর্চায় ছিল। তো অগ্নিবীর প্রকল্প কবে চালু করা? 14 জুন 2022-এ। আরও যোজনা আছে। তো এইসব ফ্ল্যাগশিপ যোজনা যেগুলো, সেগুলো কবে লঞ্চ করা হয়েছিল সেটা খুব পরীক্ষায় আসে। ভারতের প্রথম ড্রাইভারলেস মেট্রো কোথায় চালু করা হবে? ড্রাইভারলেস মেট্রো ফার্স্ট চালু করা হয় কোথায়? জার্মানিতে। আর ভারতে চালু করা হবে কোথায়? বেঙ্গালুরুতে। বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন, মানে ড্রাইভারলেস ট্রেন, জার্মানিতে চালু হয়েছিল। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, স্টার মার্ক দিয়ে রাখো, রেলের পরীক্ষাগুলোই দেখতে পারবে, কোথায় চালু হবে? হরিয়ানাতে। ভারতের কোন দুটি স্থানের মধ্যে প্রথম রেলপথ চালু হয়? এটা একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, ইতিহাসেরও প্রশ্ন। 16 এপ্রিল 1853 সালে ভারতে প্রথম রেলপথ চালু হয় কোন দুটো স্থানের মধ্যে? মুম্বাই থেকে থানে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া এআই মিশনের জন্য কত টাকা বরাদ্দ করেছে? রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া এআই নামে একটা মিশন লঞ্চ করেছে। এর জন্য 10,372 কোটি টাকা স্যাংশন করেছে। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট স্কিম থাকলে তার জন্য কত টাকা স্যাংশন হয়েছে বা বরাদ্দ হয়েছে সেটাও পরীক্ষায় অনেক সময় দিয়েছে। তাই এই ডেটাগুলো একটু ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়া এআই, এই মিশনটা ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে একটা মিশন। তো এই মিশন সম্পর্কে একটু জেনে যেও, জাস্ট কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে আর কত টাকা স্যাংশন করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ভারতের কোথায় এআই সেন্টার তৈরি করবে? কর্ণাটকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা এআই সেন্টার তৈরি করবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা কবে
চালু হয়, মানে এটার ফাউন্ডেশন ডে কবে? এটা হলো 24শে জানুয়ারি এর ফাউন্ডেশন ডে। 1971 সালে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা ফাউন্ড হয়। আর এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো ক্লগনি, সুইজারল্যান্ড। হেডকোয়ার্টার অনেকবার পরীক্ষায় এসছে। এর হেডও রিসেন্ট একটা পরীক্ষায় এসছে, যে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকে, ক্লাউস সচওয়াব। জাস্ট ক্লাউস মনে রাখবে। দেখো পরীক্ষায় এই বড় বড় নাম কারোরই মনে থাকে না, তাই জাস্ট শর্টকাটে তোমরা যেভাবে মনে রাখতে পারো, যেভাবে মনে রাখলে সুবিধা হয়, তোমাকে এক্স্যাক্টলি স্পেলিং ধরে ধরে মনে রাখতে হবে এরকম না। জাস্ট কোনো মতে নামটা মনে রাখবে, যাতে 4টে অপশান থাকলে দেখে তোমাদের মনে পড়ে যায় যে হ্যাঁ এটাই অ্যান্সার। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিছু রিপোর্ট পাবলিশ করে, তার মধ্যে একটা মনে রাখবে, জেন্ডার গ্যাপ রিপোর্ট একটা আছে। জেন্ডার গ্যাপ রিপোর্ট এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পাবলিশ করে। আর এর অ্যানুয়াল মিটিং কোথায় হয়? ড্যাভোস নামে একটা জায়গা আছে সুইজারল্যান্ডে, তো ওখানে ওর অ্যানুয়াল মিটিং হয়। ভারতের প্রথম এআই শিক্ষিকা আইরিস কোথাকার? কেরালার। ভারতের প্রথম এআইসিটি লখনৌ, এটা আগের ক্লাসেও করিয়েছিলাম। ভারতের প্রথম আঞ্চলিক এআই সংবাদ উপস্থাপিকা, এটা মানে রিজিওনাল এআই অ্যাঙ্কর কে? লিসা। কোন গভর্নমেন্টের? উড়িষ্যার। আর ভারতের ফার্স্ট এআই অ্যাঙ্কর কে? ফার্স্ট এআই অ্যাঙ্কর আগের ক্লাসে বলেছিলাম, ইন্ডিয়া টুডের সানা। জেমিনি এআই গুগলের। হনুমান এআই সার্ভিস কার? রিলায়েন্সের। গুগলের সিইও কে? সুন্দর পিচাই। মাইক্রোসফটের সিইও কে? সত্য নাদেলা। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে? ইন্ডিয়ান অরিজিন তাই ইম্পর্টেন্ট, অজয় বাঙ্গা। ইউটিউবের এও ইন্ডিয়ান অরিজিন, নীলমোহন। এই বড় বড় কোম্পানিগুলোর সিইও আগের গ্রুপ ডিতেও প্রচুর এসছে, মানে রেলের পরীক্ষায় তো দেয়ই, তাই এগুলো পড়ে যেও। আরও অনেক কোম্পানি আছে, ওগুলো আলাদা করে তোমরা আমার এখানে পেয়ে যাবে, পরে আস্তে আস্তে এক্সামের আগে তোমার সব শেয়ার করে দেবো। কোন ভারতীয় তেল সংস্থা ফর্মুলা 1 রেসিংয়ের জন্য জ্বালানি উৎপাদন শুরু করবে? সেটা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। 2023-এর ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন। এই ম্যাক্স ভার্স্টাপেন বেলজিয়ামের, মানে বেলজিয়াম ডাচ প্লেয়ার বলা হয় এনাকে, বেলজিয়ামের বাসিন্দা। এ রিসেন্টলি অনেক কটা প্রাইজ জিতছে। আর এ কোন গাড়ি চালায় সেটাও এর আগে পরীক্ষায় এসেছিল, এ হলো রেড বুল চালায়। এর সঙ্গে সঙ্গে আরেকটা ফর্মুলা 1 রিলেটেড, গেম রিলেটেড আরেকজনের নাম খুব ইম্পর্টেন্ট, উনি একজন লেজেন্ড ছিল, সে হলো কি? লুইস হ্যামিল্টন। এনার নাম অনেকে শুনেছ। লুইস হ্যামিল্টন কোথাকার বাসিন্দা? ইউকের বাসিন্দা। কোন গাড়ি চালায়? লুইস হ্যামিল্টন হলো মার্সিডিস চালায়। কাতার গ্র্যান্ড প্রিক্স এও ম্যাক্স ভার্স্টাপেন। মেক্সিকান গ্র্যান্ড প্রিক্স এও ম্যাক্স ভার্স্টাপেন। ন্যাটোর 32তম সদস্য হলো নিম্নলিখিত কোন দেশ? ন্যাটো বারবার বলেছি খুব খুব চর্চায়। রিসেন্টলি অ্যানাউন্স করেছিল অনেকদিন আগেই যে মেম্বার হবে, কিন্তু অফিসিয়ালি ন্যাটো জয়েন করেছে সুইডেন। সুইডেনের ক্যাপিটাল কি? স্টকহোম। সুইডেন রিসেন্টলি ন্যাটোর 32তম মেম্বার হিসাবে জয়েন করেছে। ন্যাটো সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ন্যাটো কবে ফাউন্ড হয়? 1949 সালে। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো ব্রুসেলস। ব্রুসেলস কোথায়? বেলজিয়ামে। তারপরে ন্যাটোর সঙ্গে রিসেন্টলি একটা মানে ন্যাটো একটা রিসেন্টলি এক্সারসাইজ করলো ন্যাটোর মেম্বার কান্ট্রিগুলো, সেটা হলো কি? স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন
বা আইএলও এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। কবে ফাউন্ড হয়? 1919 সালে। আমার পড়ানোর স্টাইলই এটা, আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আনবো, তারপরে ওই রিলেটেড কিছু স্ট্যাটিক জিকে আমি তোমাদের ওই প্রশ্নের পরে একটু আলোচনা করিয়ে দেবো, তাতে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো একটু ভালো রিভিশন হবে আর কি, তোমাদের ভালো মনে থাকবে। আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? হেগ, নেদারল্যান্ডে। কবে ফাউন্ড হয়েছিল? 1945 সালে। সার্ক খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কোথায় হেডকোয়ার্টার? নেপালের কাঠমান্ডুতে। কবে ফাউন্ড হয়েছিল? 1985 সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপিন্সের ম্যানিলাতে। কবে ফাউন্ড হয়েছিল? 1966 সালে। ইন্টারপোল ফ্রান্সের লিওনে। ইন্টারপোল কবে ফাউন্ড হয়েছিল এটা আমি আমার মানে যতদিন পরীক্ষা দিচ্ছি দেখিনি। অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার কোথায় সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর যদি কঠিন প্রশ্ন দেয় তাহলে কবে ফাউন্ড হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। নীতি আয়োগের সাথে কোন মন্ত্রণালয় মিলিত হয়ে নীতি ফর স্টেটস নামক প্ল্যাটফর্মটি লঞ্চ করলো? নীতি আয়োগের সঙ্গে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যেটা, সেই মন্ত্রণালয় যোগ হয়ে এই নীতি ফর স্টেটস নামক একটা প্ল্যাটফর্ম সেটা লঞ্চ করেছে। এর সঙ্গে সঙ্গে কিছু মন্ত্রণালয়ের যে মন্ত্রী তাদের নামটাও আসবে। এই নামগুলো সামনে লোকসভা ইলেকশন আছে, সেই লোকসভা ইলেকশনের পর আশা করি চেঞ্জ হবে, অনেক মিনিস্টার রিশাফেল হবে, অনেক নতুন মুখ দেখা যাবে। তো যদি প্রশ্ন আসে তাহলে হয় মান্থ হিসাবে দেবে, যে এই মান্থ অনুসারে ধরো মার্চ 2024 অনুসারে এই মন্ত্রণালয়ের মন্ত্রী কে ছিল। আর যদি ভোটের পর, ভোটের মন্ত্রিসভা গঠন হওয়ার পর যদি কোনো পরীক্ষা হয়, তাতে যদি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তখন এই যে মন্ত্রীগুলো তখন যে হবে তারটা মুখস্থ করতে হবে। যাই হোক, তো এক ঝলক দেখে রাখো। জলশক্তি মন্ত্রণালয় গজেন্দ্র সিং শেখাওয়াত। ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনাথ সিং মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ে মনসুখ মান্ডাভিয়া। পররাষ্ট্র বা ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর। ফিনান্স মিনিস্ট্রি বা অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী নির্মলা সীতারামন। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট খুব খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার কে পেয়েছে? যতীন ভাস্কর দুগ্গল। শুধু ওয়ানলাইনার হিসাবে নামটা মনে রাখবে তাহলেই হবে, কে পেয়েছে? যতীন ভাস্কর দুগ্গল। এরামাস প্রাইজ স্টার মার্ক দিয়ে রাখো, একজন ইম্পর্টেন্ট পার্সন পেয়েছে এরামাস প্রাইজ সোসাইটির জন্য, সোসাইটি কালচার বা সোশ্যাল জাস্টিস, তো এগুলোর নিয়ে অবদানের জন্য দেওয়া হয়। এটা কে পেয়েছে? অমিতাভ ঘোষ। শশী থারুর রিসেন্টলি ফ্রান্সের যে হায়েস্ট সিভিলিয়ান অনার সেটা পেয়েছে। গুলজার 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে। কোন ল্যাঙ্গুয়েজে পেয়েছে গুলজার? বলো, দুজন পেয়েছে, একটা হলো জগৎগুরু রাম ভট্টাচার্য, আর গুলজার পেয়েছে, একজন পেয়েছে সংস্কৃতে পেয়েছে জগৎগুরু, আর গুলজার পেয়েছে উর্দুতে। পঙ্কজ কুমার চ্যাটার্জি, ইনিও রিসেন্টলি একটা প্রাইজ পেয়েছে, ইনি হলো রোম্যান রোল্যান্ড বুকার প্রাইজ। মনে রাখবে বুকার প্রাইজ কে পেয়েছে? পঙ্কজ কুমার চ্যাটার্জি। ইনি একটা নোবেল আছে ফ্রেঞ্চ ভাষায়, সেই নোবেলটা ট্রান্সলেট করে তারপরে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এটা ইউকের একটা সংস্থা দেয়, জয়া আখতার যে ফিল্ম মেকার আর আসমা খান এই দুজন পেয়েছে। কোন সংস্থা দেয়? ন্যাশনাল ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যান্ড অ্যালুমনি ইউনিয়ন। ইউকে 2023 সাল থেকে এই অ্যাওয়ার্ডটা চালু হয়। ভারতীয়, এবার আমি আগের যে প্রশ্নগুলো সেগুলো একটু রিভিশন করাবো, তো ওয়ান লাইনার হিসাবে এনেছি।
ভারতীয় সশস্ত্র বাহিনী পোখরানে ভারত শক্তি মহড়া চালু করবে বা চালু করেছে, অলরেডি হয়ে গেছে এটা। এই ভারত শক্তি মনে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। এই ভারত শক্তি আমাদের ট্রাই সার্ভিস এক্সারসাইজ, মানে ট্রাই সার্ভিস মানে কি, আমাদের আর্মি, নেভি প্লাস এয়ারফোর্স, এই তিনটে গ্রুপই এতে অংশগ্রহণ করেছিল। আর কোথায় হয়েছে? রাজস্থানের পোখরানে। যদি কোথাও জয়সলমীর থাকে সেটাও কিন্তু কারেক্ট অপশান হবে। আইএনএস জটায়ু, আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরেকটা বলে দেখি, এই ভারত শক্তি এক্সারসাইজ হলো ট্রাই সার্ভিস, আর এছাড়াও আরেকটা এক্সারসাইজ আছে, সেটা হলো বায়ু শক্তি, বায়ু শক্তি এক্সারসাইজ। মনে রাখবে বায়ু শক্তি আর ভারত শক্তি আলাদা, একটুও গোলাবে না। বায়ু শক্তি কে করে? এয়ারফোর্স করে, অনলি এয়ারফোর্স করে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স। আর এবার বায়ু শক্তিটাও কোথায় হয়েছে? পোখরানেই হয়েছে। আইএনএস জটায়ু রিসেন্টলি কমিশন করা হয়েছে, খুব খুব ইম্পর্টেন্ট। এমনিতেই এখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের মালদ্বীপের প্রচুর ঝামেলা চলছে, আর আইএনএস জটায়ুকে লক্ষদ্বীপের যে মিনিকয় আইল্যান্ড বা মিনিকয় দ্বীপ, সেই মিনিকয় দ্বীপে কমিশন করা হয়েছে, এটা ওখানে সার্ভিস দেবে। আইএনএস জটায়ু খুব খুব ইম্পর্টেন্ট একটা নাম, নামটা ভুলো না। MH-60R রিসেন্টলি আমেরিকা থেকে, এটা কি হেলিকপ্টার, রিসেন্টলি আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসছে। 2020 সালে এর অর্ডার দেওয়া হয়েছিল, ডিফেন্স ডিল করা হয়েছিল, কিন্তু রিসেন্টলি ডেলিভার হয়েছে। H-64E, এটা কি? এটাও একটা হেলিকপ্টার, এটাও কে দিয়েছে? USA। জিরকন একটা মিসাইল, কার মিসাইল? রাশিয়ার মিসাইল। S-400, এটাও কার? রাশিয়ার, এটা রাশিয়া ইন্ডিয়াকে দিয়েছে। পার্স-1 কে লঞ্চ করেছে? ইরান, কার সহযোগিতায়? রাশিয়ার সহযোগিতায়। পানামা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোটের 97তম সদস্য হয়েছে। স্টার মার্ক দিয়ে রাখো। আন্তর্জাতিক সৌর জোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা কবে ফর্ম করা হয়েছিল? 2015 সালে ইন্ডিয়া আর ফ্রান্স মিলে এটাকে ফর্ম করেছিল। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার এখন হলো গুরুগ্রামে। আর এর এখন বর্তমানের হেড বা ডিরেক্টর জেনারেল বলা হয় অজয় মাথুর। জাস্ট এই কটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আর পানামা 97তম মেম্বার হয়েছে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 119টার ওপরে মেম্বার হয়ে গেছে। 119তম মেম্বার হলো মাল্টা, এটাও এর আগে পরীক্ষায় এসছে। তাও 97তম সদস্য পানামা হয়েছে, এটা কেমন হয়ে গেল? পানামা এই যে 119তম মেম্বার, এরা জাস্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের নর্মাল মেম্বার হয়েছে, কিন্তু পানামা একজন সিগনেটরি মেম্বার, মানে পানামা সাইন করেছে অফিসিয়ালি, মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যা সিদ্ধান্ত হবে সব পানামাতেও লাগু হবে। তাই পানামা 97তম সদস্য। আর যদি লেটেস্ট মেম্বার যদি বলে, মাল্টা 119তম। কনফিউজ একটুও হবে না, একটা হলো অফিসিয়ালি জয়েন করেছে, আর একটা হলো মানে অফিসিয়ালি সিগনেটারি মেম্বার হয়েছে, আর এটা হলো এমনি নর্মাল সদস্য হয়েছে। ভারতের টেলিকমিউনিকেশন বিভাগে প্রথম নাইটহুড কোত্থেকে দেওয়া হয়? ইউকে থেকে দেওয়া হয়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও পেয়েছিল। কে পেয়েছে রিসেন্টলি? সুনীল ভারতী মিত্তাল। কোন কোম্পানির সঙ্গে যুক্ত? ভারতী এয়ারটেল। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায় হবে? ভারতে হবে। স্টার মার্ক দিয়ে রাখো। ভারতের কোথায় হবে সেটা অ্যানাউন্স করা হয়নি, রিসেন্টলি ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। কোন দেশের পার্লামেন্ট অ্যান্টি LGBTQ বিল পাস করেছে? সেটা হলো ঘানা। ঘানার ক্যাপিটাল কি?
আকরা। কোন মন্ত্রণালয় পোষণ উৎসবের আয়োজন করেছিল? নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। অনেক সময় কেউ না জানলে বা অল্প জানলে এটাকে স্বাস্থ্য মন্ত্রণালয় অপশানে থাকলে সেটাকে দিয়ে আসবে পোষণ নাম শুনে, কিন্তু পোষণ স্কিমটা অ্যাকচুয়ালি নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের একটা স্কিম। দ্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নতুন প্রজাতি সি স্লাগ আবিষ্কার করেছে। এই নিয়ে আগে ক্লাসে আলোচনা করেছি। এই সি স্লাগটা কোথায় আবিষ্কার হয়েছে? দীঘা আর যে উদয়পুর, সেই উদয়পুরের কোস্টে এগুলোকে দেখা যায়। উদয়পুর, দীঘা কোথায়? ওয়েস্ট বেঙ্গল। উদয়পুর কোথায়? উড়িষ্যা। যদি এই দুটোর মধ্যে একটা অপশানে থাকে, দুটো আই থিঙ্ক কোনো পরীক্ষার অপশানে দেবে না, যদি একটা থাকে তাহলে উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা থাকলে উড়িষ্যা দেবে। আর এই সি স্ল্যাগটা কার নামে নামকরণ করা হয়েছে? সেটা হলো আমাদের যে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। মুর্মু নাম দেয়নি, জাস্ট দ্রৌপদী নামটা নিয়েছে। তাওয়াই ফেস্টিভ্যাল কোথায় হয়েছিল? তাওয়াই ফেস্টিভ্যাল কোথায় হয়েছিল? জম্মু কাশ্মীরে। কোথায় হয়েছিল? জম্মু কাশ্মীরে। 21 ফুট উঁচু মহারানা প্রতাপের স্ট্যাচু কোথায় উন্মোচন করা হয়েছে? 21 ফুট উঁচু মহারানা প্রতাপের স্ট্যাচু উন্মোচন করা হয়েছে হায়দ্রাবাদে। ডলফিন রিসার্চ সেন্টার 2 বছর আগে অ্যানাউন্স হয়েছিল হবে, ফাইনালি এর উদ্বোধন হয়েছে। কোথায়? পাটনাতে। পাটনা কোথায়? বিহারে। নব্যপ্রস্তর যুগের শিশুর কবর কোথায় আবিষ্কার হয়েছে? কোথায় হয়েছে এটা? তামিলনাড়ুতে। ইন্দিরাম্মা হাউজিং স্কিম নাম শুনেই বুঝতে পারছো সাউথের দিকের কোথাকার হবে। কোথায় হয়েছে? তেলেঙ্গানাতে। প্রো কাবাডি লিগ কোন দল জিতেছে? পুনেরি পাল্টন। চাপচারকুট ফেস্টিভ্যাল কোথাকার? মিজোরাম। গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, আগেও বলেছিলাম স্টার মার্ক দিয়ে রেখো, ডবল স্টার। কোথায় হয়েছে? হিসার। হিসার কোথায়? হরিয়ানা। কে উদ্বোধন করেছে? আমাদের স্টিল মিনিস্টার কে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিশ্বের প্রথম জেট স্যুট রেস। জেট স্যুট মানে, ছবিটা দেখালে তোমরা বুঝতে পারতে, আমাদের আয়রন ম্যানের মুভি অনেকেই দেখেছো। এক্স্যাক্টলি আয়রন ম্যানের মতো হাতে একটা জেট টাইপের পরে রেস হয়েছে উপরে উঠে। তো এগুলো একটা নিউ ইনোভেটিভ ব্যাপার। ওয়ার্ল্ডে যে কী টাইপের পরিবর্তন আসছে জাস্ট দেখে যাবো, আমরা দেখে যেতে পারবো। তো এই জেট স্যুট রেস কোথায় হয়েছে? ইউএইতে। মনে রাখবে, এটা খুব একটা ইনোভেটিভ ব্যাপার, তাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার কে? সুমন কুমারী। ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার কোথায় হয়েছিল? আলোচনা করেছিলাম। কোথায় হয়েছিল? কর্ণাটকাতে। কর্ণাটকার কোথায়? বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার 2024-এর আয়োজন করেছিল। ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি কোথায়? আলোচনা করেছিলাম। হিমাচল প্রদেশ। 21st বায়ো এশিয়া সামিট কোথায়? হায়দ্রাবাদ। ভারতের সাথে সমুদ্র লক্ষণ নামে নৌসেনা অনুশীলন কোন দেশ করেছে? কোন দেশ করেছে? মালয়েশিয়া। মহারানা প্রতাপের 21 ফুট স্ট্যাচু আগেই বললাম কোথায় হয়েছে? হায়দ্রাবাদ। তো এই ছিল মোটামুটি মার্চের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। চেষ্টা করেছি মার্চের 9 তারিখ পর্যন্ত, 9th মার্চ পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমাদের সামনে নিয়ে আসার। এবার আমি ক্লাস নিয়ে একটু আলোচনা করি। আমি নেক্সট উইক থেকে কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাস নেব। আমার 2-1 দিন একটু প্রবলেম ছিল, তারপরে শিবরাত্রি গেছিলো, সেই জন্য
একদিন ক্লাস মিস হয়ে গেছে। আমি মানডে টু ফ্রাইডে প্রতিদিন একটা 10 মিনিট 11 মিনিটের একটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকবে, যেটা শর্টকাটে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব প্রতিদিন, যেগুলো পরীক্ষায় আসার মতো হয়। তারপরে স্যাটারডেতে অর্থাৎ শনিবারে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা রিভিশন ক্লাস থাকবে, শর্টকাটে আলোচনা করব অনলাইনার হিসাবে, দেখব কেমন কি পারো। তারপরে স্যাটারডেতে স্যাটারডে স্যাটারডে বললাম, তারপরে সানডেতে অর্থাৎ রবিবারে, প্রত্যেক রবিবার বিকেল 4টের সময় আমার শিক্ষা সন্ধানী অ্যাপে, একটা অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে তোমার শিক্ষা সন্ধানী সার্চ করলে দেখতে পেয়ে যাবে, অ্যাপে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের মক থাকবে। এই সপ্তাহে 20টা প্রশ্ন আছে। চেষ্টা করব নেক্সট উইক থেকে তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয়, সব প্রশ্ন ইম্পর্টেন্ট হয় না, আমি বারবার বলছি, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি সেগুলোই টানি। মোটামুটি 40টা মতো প্রশ্ন প্রত্যেক সপ্তাহে তোমাদের রিভাইজ হয়ে যাবে, যদি সেই সপ্তাহে 40টা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। বেকার উল্টাপাল্টা প্রশ্ন টেনে তোমাদের মাথা খারাপ করার কোনো উদ্দেশ্য নেই আমার। তোমরা আরও যদি কোনো স্যারের ক্লাস দেখে থাকো আগে, তাহলে মিলিয়ে দেখতে পারবে যে আমি কোন প্রশ্নগুলো টানি। যদি পরীক্ষার সঙ্গে, সরকারি চাকরি পরীক্ষার সঙ্গে আগে পরে কেউ যুক্ত থাকো, তাহলেও তারা বুঝতে পারবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মক আসবে, মান্থ শেষ হয়ে গেলে আমি তোমাদের পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে মিনিমাম 100টা প্রশ্ন থাকবে, তো ওরা একটা মক এই নেক্সট মাস থেকে 100% পেয়ে যাবে। তারপর জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো, ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো, প্লাস টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সও আমি তোমাদের করিয়ে দেবো। জাস্ট সঙ্গে থেকেও সাপোর্ট করে যেও, তাহলেই হবে। তারপরে আমার শিক্ষা সন্ধানী অ্যাপটা তোমরা কোত্থেকে ডাউনলোড করতে পারবে, প্লে স্টোরে গিয়ে সিম্পলি শিক্ষা সন্ধানী স্পেলিংটা ঠিকঠাক করে দেখবে, SHIKKHASANDHANI এই স্পেলিং দিয়ে সার্চ করবে, তাহলে এই হলো লোগোওয়ালা একটা শিক্ষা সন্ধানী অ্যাপ দেখতে পাবে। এটা ডাউনলোড করে নিও, ডাউনলোড করে ওপেন করবে, এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখনও সেরকম সাজানো হয়নি বা সেরকম কোর্স নেই, কিন্তু ফ্রি ম্যাটেরিয়ালগুলো আমি তোমাদের অলওয়েজ প্রোভাইড করব, কারেন্ট অ্যাফেয়ার সবসময় ফ্রিতে রাখবো। তারপর এই জায়গাটাতে গিয়ে ক্লিক করবে, বা তোমরা এখানেও ক্লিক করতে পারো, এখানে ক্লিক করলে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি ভিডিওস আছে, তারপর আমি এই অ্যাপের ভেতরে পিডিএফ শেয়ার করে দিই, প্রত্যেক দিন যে ক্লাস হয় সেই ক্লাসের পিডিএফ তোমরা এই অ্যাপে এখানে ক্লিক করলেই পেয়ে যাবে। এখানে গিয়ে ফ্রি ম্যাটেরিয়াল বলে একটা জায়গা আছে, সেখানটায় যাবে, ফ্রি ম্যাটেরিয়ালের ওখানে গিয়ে দেখবে 3টে সেকশান আছে। তো ডকুমেন্ট মানে যে পিডিএফগুলো আমি দেবো সেটা এখানে পেয়ে যাবে, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে, ডাউনলোড করে রাখতে পারো। তারপর যে মক টেস্টগুলো দেবো, তোমরা এই টেস্ট সেকশানে এসে দেখবে ফোল্ডার করা আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে গিয়ে তোমরা দিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লিক করলে দেখো ফ্রি ম্যাটেরিয়াল ওখানে ক্লিক করলে এরকম দেখাবে যে পিডিএফগুলো আমি আপলোড করেছি, এখানে ভিডিওস থাকবে, টেস্টের ওখানে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ফোল্ডার থাকবে, ওপেন করবে, দেখবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে লেখা আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভেতরে গিয়ে যখন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, তখন ভেতরে গিয়ে আরেকটা ফোল্ডার থাকবে, একদম সাজানো গোছানো থাকবে, তোমরা এনি টাইম অ্যাক্সেস করতে পারবে, আনলিমিটেড অ্যাটেম্প দিতে পারবে, পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করেও যেতে পারবে। মার্চের ফার্স্ট উইক কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আপলোড করা আছে অ্যাপে, তো তোমরা ট্রাই করো, 20টা প্রশ্ন দেওয়া আছে। এইভাবে অ্যাপের ভেতরে গিয়ে ফ্রি ম্যাটেরিয়ালে গিয়ে টেস্ট সেকশানে গিয়ে ফোল্ডার ওপেন করো, দেখবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ফোল্ডার আছে, তার ভেতরে টেস্ট আছে, অ্যাটেম্প করো, যে যত বেশি নাম্বার পাবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা আমি করব। খুব ভালোভাবে পড়াশোনাটা সিস্টেমেটিক্যালি হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আমি স্ট্রং করার চেষ্টা করব। আমার ফেভারিট সাবজেক্ট, চাকরির পরীক্ষা যবে থেকে পড়া শুরু করি তারপর থেকে যত সাবজেক্ট পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্স আমার সব থেকে ভালো লাগে, আর আমি সব থেকে ভালো করে পড়েছি। এখনও পর্যন্ত আমার সব থেকে বেশি সময় যায় হলো কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে, আমি আমার মেন চ্যানেলের ভিডিওতেও অনেককে বলতাম। তো চলো তোমরা এইভাবে মক টেস্ট দাও, ঠিকঠাক করে প্রতিদিনের ভিডিও দেখো, আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা জব সিকার হয় তাদের এটা ভয় কাজ করে যে কী পড়বো, কোথা থেকে আসে না আসে, একটা সাজানো গোছানো ব্যাপার থাকে না, সেই জিনিসটা আমি তোমাদেরকে সুন্দর করে প্রোভাইড করে দেবো। জাস্ট সাপোর্ট করো, লাইক করো,
আরও কিছু জানতে হলে বা অন্য কোনো কন্টেন্ট যেগুলো তোমাদের দরকার সেটা পেতে গেলে আমাকে কমেন্ট করো। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আলাদা করে টেলিগ্রাম চ্যানেল আর বানাইনি। ট্র্যাকম্যানস লাইভ বলে টেলিগ্রাম চ্যানেল আছে, সার্চ করবে ট্র্যাকম্যানস লাইভ। সেই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট জব সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেট আমি সেখানে দিই। এই ট্র্যাকম্যানস লাইফে গ্রুপে গিয়ে, মানে এটা একটা চ্যানেল, এখানে গিয়ে দেখবে ওপর একটা গ্রুপ আছে, গ্রুপ করা আছে, যেখানে গেলে তোমরা মেসেজ করতে পারবে। তো ওখানে গিয়ে ডিরেক্টলি মেসেজ করো কোনো প্রশ্ন থাকলে। ওখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, বিভিন্ন ফর্ম ফিল আপ সংক্রান্ত, বিভিন্ন চাকরি বাকরি সংক্রান্ত বা বিভিন্ন পরীক্ষার কন্টেন্ট সংক্রান্ত। তো আশা করি উত্তর পেয়ে যাবে। চলো, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর সাপোর্ট করে যেও। বাই, টাটা, কিপ লার্নিং।